হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানব। এদের কাকে বলে, এই সংঘর্ষে কোন কোন ভৌত রাশিগুলি অপরিবর্তিত থাকে, তারপর দুটি বস্তু কণার মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানব এবং সবচেয়ে শেষে সংঘর্ষ গুণাঙ্ক সম্পর্কে জানব, যে সংঘর্ষ গুণাঙ্ক 1 হলে সংঘর্ষটা কেমন হয়, লেস দেন 1 হলে কেমন হবে, 0 হলে কেমন হবে, কমপ্লিট বিষয় জানব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথমে লিখে দিই স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন। সবচেয়ে সহজ ভাষায় দেখো এখানে কিছু লেখা আছে, মোট ভরবেগ আর মোট গতিশক্তি। এর মানে কি, যে সংঘর্ষে সংস্থার মোট ভরবেগ ও মোট গতিশক্তি সংরক্ষিত থাকে বা অপরিবর্তিত থাকে, সেই সংঘর্ষকে কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। মাথায় ঢুকলো? শর্ট কোয়েশ্চেন আছে, স্থিতিস্থাপক সংঘর্ষে কোন কোন ভৌত রাশিগুলি সংরক্ষিত থাকে বা ধ্রুবক থাকে বা স্থির থাকে? কি হবে? ভরবেগ আর কি গতিশক্তি। বুঝতে পারলাম? ওকে, চলো এবার যদি বলে স্যার অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, তাহলে যে সংঘর্ষে মোট ভরবেগ সংরক্ষিত থাকলেও মোট গতিশক্তি কার? অবশ্যই সংস্থার। ঠিক আছে, সংস্থার মোট গতিশক্তি কি সংরক্ষিত থাকে না, তাকে কি বলা হয়? অস্থিতিস্থাপক। গন্ডগোল করি না, আবার দুটোই না করে দিই না, মোট। তাহলে এটা মানে মুখস্থ করে নাও যে মোট ভরবেগ উভয় ক্ষেত্রে আছে, স্থিতিস্থাপকে মোট গতিশক্তি আছে, কিন্তু অস্থিতিস্থাপকে মোট গতিশক্তি নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে, অস্থিতিস্থাপক সংঘর্ষে কোন কোন ভৌত রাশি সংরক্ষিত থাকে বা কোন ভৌত রাশি সংরক্ষিত থাকে না, বিভিন্ন রকম। তাহলে জেনে গেলাম মোট ভরবেগ সংরক্ষিত থাকে অবশ্যই সংস্থার, আর এখানে কি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না। মাথা ঢুকলো তাহলে এটুকু? চলো এর পরের বিষয়ে চলে যাচ্ছি। চলো পয়েন্ট করে দাও, দুটি বস্তু কণার একমাত্রিক সংঘর্ষ, ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন বিটুইন টু পার্টিকেলস। দুটি বস্তু কণার মধ্যে সংঘর্ষ ঘটবে, কিন্তু সংঘর্ষটা কেমন? প্রথমত স্যার স্থিতিস্থাপক, অবশ্যই মানে ভরবেগে সংরক্ষিত থাকবে, আর গতিশক্তিও তার সাথে সাথে কেমন? একমাত্রিক। মানে কি, বস্তু কণা দুটি একই সরল রেখা বরাবর যাচ্ছে না, বাম পাশে না ডান পাশে বা উপরে বা নিচে নয়, যে কোনো একই দিকে, ওপরে তো ওপরে নিচে তো নিচে, মানে যে কোনো এক দিক বরাবর কি ঘটছে স্যার? এই সংঘর্ষটা ঘটবে। দুটি বস্তু কোনো একই দিকে যাচ্ছে, এরকম বিষয়। ঠিক আছে, এখানে কোনো 2D বা 3D প্লেন হবে না, যে কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিক বরাবর। ওকে, মনে রাখে। তাহলে এটা এক্ষেত্রে ধরে নিচ্ছি এই দিক বরাবর, তাহলে 1D মানে তো এটাই, যে কোনো একটা ডিরেকশন, এক্স অ্যাক্সিস ধরো বা ওয়াই ধরো বা জেড ধরো, যে কোনো এক দিক। ওকে, চলো তাহলে স্যার ধরে নিলাম এই বরাবর যাচ্ছে, m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছিল, m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছিল, বস্তুটির কি ঘটলো? সংঘর্ষ। ফলে m1 ভরের বেগ v1 হলো, সংঘর্ষের পরে এটা, আর m2 ভর বেগ v2 হলো। এই জিনিসটা কি সংঘর্ষের আগে? এটা সংঘর্ষের আগে সংঘর্ষ ঘটলো, আর এটা কি সংঘর্ষের পরে। এবার বলো সংঘর্ষ কখন ঘটবে? u1 বেশি হলো না u2? অবশ্যই u1, তাহলে এখানে অবশ্যই উল্লেখ করে দেবো u1 গ্রেটার কি u2। আরে u1 যদি না বেশি হয়, u2 যদি বেশি হয়, সে তো চলেই যাবে, কোনোদিন সংঘর্ষই ঘটবে না। তাহলে u1 বেশি হবে, গিয়ে তবে তো ধাক্কা মারবে। ঠিক আছে, এটা m1 এটা m2। ঠিক আছে, সংঘর্ষ ঘটলো, দিয়ে স্যার বেগ চেঞ্জ হলো, এর v1 হয়ে গেল, আর এর কি হয়ে গেল? v2। এবার চলো, যেহেতু সংঘর্ষ স্থিতিস্থাপক, তাহলে ভরবেগও সংরক্ষিত থাকবে, গতিশক্তিও। তাহলে লিখে দিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? সংঘর্ষের আগের ভরবেগ সমান সংঘর্ষের পরের। সংঘর্ষের আগের কোনটা? এটা। তাহলে এর ভরবেগ দেখো m1 u1 প্লাস কি m2 u2। চলো সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2। চলো এখান থেকে কাজ করলাম, u1 কমন নিলাম, তাহলে u1 এ পাশে আসলে কি হয়ে গেল? মাইনাস, তাহলে মাইনাস v1 প্লাস m2 কমন নাও, তাহলে v2 ও পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস u2। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। চলো 2 নম্বর। এবার কি, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি বলো? এর গতিশক্তি প্লাস এর গতিশক্তি, মানে সংঘর্ষের আগের গতিশক্তি সমান সংঘর্ষের পরের গতিশক্তি। সংঘর্ষের আগের গতিশক্তি কি হবে? গতিশক্তির সূত্র কি? হাফ mv স্কয়ার। তাহলে কি লিখবো? হাফ m1 u1 স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার সমান কি? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। মাথায় ঢুকলো? সংঘর্ষের আগের গতিশক্তি সমান সংঘর্ষের পরের। আগে চলো এ পর্যন্ত লিখে নাও, তারপরে আসছি। লিখে নাও। চলো এর পরের লাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু ওপরেরটা মেটালাম, এই চিত্রটা মেটালাম, তোমরা পজ করে লিখে নিয়েছিলে তো? ওকে, চলো দেখো এবার এর পরের লাইন চলে যাচ্ছি। দেখো কি করতে পারি, দেখে নাও। এবার এক কাজ করো,
এখান থেকে হাফ হাফ তো সব দিক থেকে চলে গেল, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, সব চলে গেল। এবার চলো m1 কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো দেখো তো, একই রকম u1 স্কোয়ার, আর এই পাশ থেকে m1 আসলে কি v1 স্কোয়ার, তাহলে মাইনাস v1 স্কোয়ার। চলো ও পাশে দেখো তো m2 কমন নাও, m2 কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো v2 স্কোয়ার, ওকে, মাইনাস এ পাশে কী আছে u2 স্কোয়ার। ঠিক আছে তো, চলো এক কাজ করো, সূত্রে ফেলো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1, a মাইনাস বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, যা ভাববে ভাববো। এটা কি v2 মাইনাস u2 বাই কি v2 প্লাস u2, মাথায় ঢুকলো তো। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে কোনো সমস্যা? ভি আর ইউ গন্ডগোল করে দিও না, v2 এটাও স্যার v2। ওকে চলো দেখো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়? চলো এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এক কাজ করো তো, 2 ভাজিত 1 করো তো, 2 ভাগ 1 করো তো, মানে এটা বাই এটা করো তো, তাহলে m1 কেটে গেল, u1 মাইনাস v1 কেটে গেল, কী পড়ে থাকলো u1 প্লাস v1, আর ডান পাশে কি m2 কেটে গেল, v2 মাইনাস u2, তাহলে কী পড়ে থাকলো v2 প্লাস u2। এই পর্যন্ত কি কোনো বুঝতে সমস্যা? আগে দেখে নাও। চলো এবার এখান থেকে জাস্ট একটা লাইন লিখে রাখো, আমাদের পরে দরকার হবে u1 মাইনাস u2, মানে পরে একটা জিনিস বোঝাতে গিয়ে v2 মাইনাস v1। চলো এটাকে 3 নম্বর দিলাম, এটা একটু লিখে রাখলাম, হ্যাঁ এটা আমাদের পরে অনেক দরকার হবে অন্য একটা জায়গা থেকে। চলো এবার কাজ করলাম, এখান থেকে আমি v2টা বের করলাম, v2 সমান কী হচ্ছে দেখো তো, এখান থেকে v2 বের করো, তাহলে কী হবে u1 প্লাস v1 মাইনাস u2, হ্যাঁ কি না দেখে নাও, লিখতে পারি কি পারি না u1 প্লাস v1 মাইনাস u2। চলো এবার 1 নম্বর সমীকরণে এর মান বসাও তো, দেখো 1 নম্বর সমীকরণে v2 এর মান বসাও, 1 নম্বর সমীকরণে v2 এর মান বসিয়ে পাই, v2 এর মান বসিয়ে পাই, বসাও তো 1 নম্বর সমীকরণে v2 এর এই মানটা বসাও তো এখানে, তাহলে কী হচ্ছে দেখো m1 u1 মাইনাস v1 সমান, দেখে নাও কী লিখতে পারি m2, এখানে কি আছে v2 জায়গায় বসাচ্ছি, v2 জায়গায় কী বসিয়ে দেবো, চলো u1 প্লাস v1 মাইনাস u2, আর আগে থেকে তো একটা u2 ছিল, বুঝতে পারলাম তো, জাস্ট v2 এর জায়গায় এখানে জাস্ট বসিয়ে দিলাম, মানে মাইনাস u2 ছিল রেখে দিলাম। এই পর্যন্ত দেখে নাও, কোনো সমস্যা? সিম্পলি গুণ করে দাও, কি আসছে বলো, m1 u1 মাইনাস m1 v1 সমান কি m2 u1 প্লাস m2 v1 মাইনাস কত হয়ে গেল 2 u2, চলো আগে এমটাই লিখি, মাইনাস 2 u2 হয়ে গেল না, তাহলে কি 2 m2 u2। এক কাজ করছি দেখো তো, এখান থেকে u1 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো বাম পাশে m1, এ পাশে চলে এলো, তাহলে কি মাইনাস m2। চলো এটাকে এ পাশে নিলাম, তাহলে কি পড়ে থাকলো বলো তো 2 m2 u2, হ্যাঁ কি না? এটা কাজ করছি, এখান থেকে v1 কমন নেওয়া তো, তাহলে কী পড়ে থাকলো m2, আর এ পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে কি লিখতে পারি, এ পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে m1 প্লাস m2 লিখে দিতে পারি। মাথায় ঢুকলো তো? দেখে নাও u1 কমন নাও, তাহলে m1 এ পাশটাকে এ পাশে নিয়েছো, তাহলে কি মাইনাস m2 প্লাস, এ পাশে মাইনাস ছিল এ পাশে আসলে প্লাস, v1 কমন নাও, তাহলে এখানে m2, আর এটাও পাশে গেলে প্লাস, তাহলে m1 প্লাস m2। ঠিক আছে চলো, অতএব v1 সমান কী পেলাম দেখো তো, অতএব v1 সমান কী পেলাম দেখে নাও, অতএব আমরা যেটা v1 সমান পেলাম, এটা লাস্ট লাইন এটা যে লিখবো, v1 সমান কী পেলাম, এর তলায় পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে m1 মাইনাস m2 বাই কি m1 প্লাস m2 ইন্টু কত u1, ওকে, আর প্লাস কত হয়ে যাচ্ছে 2 m2 বাই কত m1 প্লাস m2 ইন্টু কত u2, ব্যাস এটা রাশিমালা লিখে রাখেন। চলে এটা একটা লিখেন, চলে এটাকে 4 নম্বর দিয়ে দিলাম, ধরেন 4ই তো নাকি, এরপরে কোনো দিয়েছিলাম কি নাম্বার, চলো এটা আপাতত 4ই দিলাম। একই রকমভাবে আমরা একটা প্রুফ করবো না, জাস্ট আমি লিখে দিচ্ছি, হ্যাঁ যে বিষয়টা বলছিলাম, তুমি যদি একই রকমভাবে 3 নম্বর সমীকরণ এখান থেকে আমরা কত নিয়েছিলাম v2, তুমি যদি এখান থেকে v1 সমান লিখো, সেটাকে 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে তুমি v2 সমান পেয়ে যাবা। দেখে নাও 3 নম্বর সমীকরণ থেকে v1 এর মান, এখানে v1 এর মান, এখানে v2 লিখেছিলাম, v1 এর মান কিছু লিখবা, ঠিক আছে, যেটা v1 এর মান পাবা সেটাকে 1 নম্বর সমীকরণে বসালে এটা পেয়ে যাবা, v2 সমান m2 মাইনাস m1
বাই এম ওয়ান প্লাস এম টু ইউ টু, টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান। আর এটা আর করে দেখালাম না, যেহেতু একটা করে দেখালাম। চলো এই পর্যন্ত করে নাও। এবার স্যার বিভিন্ন ধরনের কেস আমরা পড়বো। ওকে, একটু মেটাচ্ছি। এবার দেখো বিভিন্ন ধরনের কেস আমরা জানবো, একটু মেটাচ্ছি। ওকে, দেখে নাও। তাহলে এর মানেটা কি? এর মানে এবার আমাদের যে বিষয়টা বুঝতে হবে, আমি এটা একটু ওপরে লিখছি। হ্যাঁ, চলো একটু মেটাচ্ছি এটা। চলো আমি একটু ওপরে লিখলাম। তাহলে ভি টু সমান কী পেলাম দেখো তো? ভি টু সমান পেলাম এম টু মাইনাস কি এম ওয়ান বাই কি এম ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান। চলো এটা পেয়েছিলাম। এবার বিভিন্ন কেস নেব, মেটাচ্ছি। দেখো কেস ওয়ান, কেস ওয়ান স্যার যদি এম ওয়ান আর এম টু সমান হয়, একটু ভাববো। মনে করো যে বস্তু দুটো সংঘর্ষ লাগছে, আমি একটু চিত্রটা এঁকে রাখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা সংঘর্ষ, এটা সংঘর্ষের আগে এম ওয়ান ইউ ওয়ান বেগে আর এম টু ইউ টু বেগে, সংঘর্ষের পর এম ওয়ান ভি ওয়ান বেগে আর এম টু ভি টু বেগে। চলো এবার এই চিত্রটা আমরা একটু পাশে সবসময় এঁকে রাখবো, কারণ এটা বুঝতে হবে। চলো এম ওয়ান আর এম টু সমান নিলাম, মানে যে বস্তু দুটো স্যার যাচ্ছে এদের ভর কেমন সমান। এটা 5 কিলো হলে এটাও 5 কিলো, ঠিক আছে, সেম টু সেম। তাহলে কী ঘটবে দেখা যাক তো। চলো এম ওয়ান এম টু সমান করো তো। তাহলে ভি ওয়ান সমান কত হচ্ছে এখান থেকে দেখো, ভি ওয়ান সমান কত? স্যার এম ওয়ান এম টু সমান হয়ে গেল, তাহলে এটা জিরো, এটা জিরো মানে টোটাল জিরো। এবার চলো এটাকে এম ওয়ান বাই এম টু যা ভাববে চলো এম টুই ভাবলাম, তাহলে এটাও কত হয়ে গেলো এম টু। তাহলে টু এম টু, দুই দুই কেটে গেলো, তাহলে কত পড়ে থাকলো শুধু ইউ টু। বুঝতে পারলাম না? আরে টু এম টু রেখে দিলাম, মনে করো এম ওয়ান সমান এম টু, তো তাহলে এটাকে এম টু ভেবে না এম ওয়ানটাকে। তাহলে কত টু এম টু, টু টু কেটে গেল, তাহলে এম টু কত হয়ে যাচ্ছে শুধু শুধু স্যার ওইখানে ইউ টু তো লিখিনি, টু এম টু কেটে গেল, তাহলে কি ইউ টু। এর মানে কি ভালো করে বোঝার চেষ্টা করে, এটা অবশ্যই দিই তাহলে বুঝতে পারবো। আরও ভি টু সমান কী হবে বলো? জিরো হয়ে গেল। সে একই রকমভাবে টু, চলো এম ওয়ান, এটাকে এম ওয়ান ভাবলাম, টু এম ওয়ান কেটে গেলো, তাহলে ইউ ওয়ান। চলো কী ঘটলো ভালো করে দেখো তো। এটা কি সংঘর্ষের পরের বেগ, সংঘর্ষের পরের যে বেগটা সেটা কার সাথে সমান? এর বেগটা কার সাথে সমান? 2 নম্বরের সাথে, দেখো ইউ টু এর সাথে। আর যেটা এর বেগ এটা কার সাথে সমান? আগেরটার সাথে। মানে ব্যাপারটা কী ঘটেছে বলো তো? শুধু বেগ বিনিময় হয়েছে। মানে কি, ধরে নাও এ 40 কিমি পার আওয়ারে যাচ্ছিল, এ 50 কিমি পার আওয়ারে যাচ্ছিল। তাহলে ধাক্কা লাগার পর কী হয়েছে? এ 50 হয়ে গেছে, এ 40 হয়ে গেছে। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? সুস্থভাবে দেখো, যেটা বললাম সব ক্লিয়ার হয়ে যাবে। স্যার এর ইউ ওয়ান ছিল, ঠিক আছে, এর ইউ টু ছিল। ধাক্কা লাগার পর ইউ ওয়ানের যেটা ছিল সেটা ইউ টু হয়ে গেছে, আর যেটা এটা হওয়ার কথা সেটা স্যার ইউ ওয়ান হয়ে গেছে দ্বিতীয়টা। মানে ব্যাপারটা ছিল এ 40-এ যাচ্ছিল, এ 50-এ, ধাক্কা লাগার পর এ 50 হয়ে গেল আর এ 40 হয়ে গেল। মানে কি ঘটেছে? শুধু বেগের বিনিময়, বেগ বিনিময়। এই জিনিসটাকে একটু কল্পনা করে, একটু কল্পনাতে নিয়ে এসো। দুটো বস্তু মনে করো ছুড়ে দিয়েছো, একটা সামনে যাচ্ছে, একটা পেছনে পেছনে যাচ্ছে, একটু পেছনটা বেশি স্পিডে যাচ্ছে। মনে করো সামনেটা 40, এটা 50, গিয়ে ধাক্কা লাগলো, তাহলে কি ঘটবে? সামনেরটা 50 আর পেছনেরটা 40 নিয়ে চলতে লাগবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে এর মানে। চলো এবার দেখো দ্বিতীয় নম্বর কেস দেখবো, মেটাচ্ছি। চলো কেস টু, কেস টু। চলো আগেটা দেখে নাও, কেস টু এ চলে আসছি। চলো পরের কেসটা আমরা দেখবো। স্যার এম ওয়ান আর এম টু সমান, আর স্যার ইউ টু জিরো। এর মানে কি? এর মানে হচ্ছে এ স্থির অবস্থায় বসেছিল আর একজন স্যার ইউ ওয়ান একদম ধেয়ে আসছে, আর দুটোর ভর কেমন সমান। এরকম একটা উদাহরণ নাও তো। স্যার 8 বল পুল খেলি তো নাকি আমরা অনলাইন গেম, 8 বল পুল। কোনটা গেম? ওই তো স্যার দেখেন না, এটা সব ধোনিদের গেম। যাই হোক, ধোনি বলতে মহেন্দ্র সিং নয়, বড় লোকদের গেম এটা। দেখো না যে ক্লাবের মধ্যে বা সামথিং একটা লম্বা লাঠি দিয়ে সামথিং একটা বোর্ডের মধ্যে বিভিন্ন ছোট ছোট বলের মতো থাকে, বিভিন্ন কালারফুল একটা হোয়াইট যে বলটা থাকে সেই বলটা দিয়ে বাকিগুলোকে লম্বা লাঠিটা দিয়ে স্যার মারতে হয়, বাকিগুলোকে স্যার এর মধ্যে ফেলে দিতে হয় সে গর্তের মধ্যে, তাই না? যে সে বোর্ড টাইপ সামথিং এরকম ভাবেন। তো ওটাকে স্যার বিলিয়ার্ড বোর্ড বলা হয়, বিলিয়ার্ড বোর্ড, বিলিয়ার্ড বোর্ড, ঠিক আছে। তো বিলিয়ার্ড বোর্ডের যে বলগুলো থাকে, যে হোয়াইট থাকে একটা আর বাকি বিভিন্ন কালার থাকে, তো ওদের ভর কেমন থাকে? সমান। ওরা কেমন থাকে? একেবারে অ্যাকিউরেট, সমান।
সেই রকম কেস হচ্ছে একটা স্যার বলটা রাখা আছে, যে বলগুলো রাখা থাকে একটা লাঠি দিয়ে আপনি হোয়াইট বলটাকে থ্রো করলেন, তাহলে হোয়াইট বলটা কি গতিশীল, আর যাকে গিয়ে ধাক্কা লাগবে সেই স্থির, হ্যাঁ কি না, এরকম একটা বিষয়। U2 স্থির আর এস আর গতিশীল, ভর কেমন সমান, তাহলে কি ঘটবে একটু দেখা যাক। বিলিয়ার্ড বোর্ডের যেটা সংঘর্ষ, ঠিক আছে, দুটি বিলিয়ার্ড বলের সংঘর্ষ, নামও স্যার ভুলভাল হয়ে যাচ্ছে, বলছি না বড় লোকদের এগুলো গেম। দুটি বিলিয়ার্ড বলের সংঘর্ষ, দুটি বিলিয়ার্ড বলের সংঘর্ষ, ওটা স্যার 8 বল পুল লিখে দিও, বেস্ট ওয়ার্ড, সে বুঝলে হবে। দেখে নাও, তো যে গেমটা খেলেন এইরকম একটা বিষয়, M1 M2 সমান U2 0, এ স্থির ছিল গিয়ে ধাক্কা মারছে, তাহলে কি ঘটবে দেখো তো, M1 M2, তাহলে এটা 0, তাই না, আর U2 0, তার মানে V1 কত হয়ে যাবে 0। চলো, আর এটা কি হবে, এটা তো এটা 0 নয়, তাহলে সে একই রকম যেমন হয়েছিল, আর V2 সমান কত হয়ে যাবে U1। এর মানে কি, ভালো করে বোঝার চেষ্টা করি, এর মানে কি, এর মানে হচ্ছে এটাই তো প্র্যাকটিক্যালি হয়। গেমে কি দেখেছো, হোয়াইট বলটাকে মারলো, লাঠিটা দিয়ে ধাক্কা দিল, হোয়াইট বলটা গিয়ে যাকে যাকে ধাক্কা দিল, হোয়াইট বলটা ওখানে স্থির থেকে যায় আর সেই বলটা চলতে থাকে, সেটাই তো বলছে, সেটাই তো হবে। দেখে নাও, স্থির ছিল, যেটাকে ধাক্কা লাগছে আর সে ধেয়ে আসছিল, প্রথমটা ধাক্কা লাগলো, কি ঘটলো, সে স্থির হয়ে গেল, সাদা বলটা ধাক্কা মারলো, সাদা বলটা স্থির হয়ে গেল, আর যে বলটা স্যার যাবে এবার ধাক্কা লাগার পর, সে কোন বলের বেগ নিয়ে নিল, সে সাদা বলের U1। দেখে নাও, মাথায় ঢুকলো তো, এটা হচ্ছে এর বিষয়। প্রথম দেখো বলটা স্থির হয়ে গেল V1, সংঘর্ষের পর সাদা বলটা স্থির, দেখো কি ব্যাপারটা করেছে, গিয়ে এই স্থির আছে, গিয়ে ধাক্কা মারলো, V1টা কত হয়ে গেল 0, মানে এ কি হয়ে গেল, থেমে গেল, এ ধাক্কা মেরে থেমে গেল, আর এ কত বেগ নিয়ে চলতে শুরু করলো, এর বেগ নিয়ে চলতে শুরু করলো, এ কত বেগ নিয়ে চলতে শুরু করলো U1। ঠিক আছে, উদাহরণ কি, দুটি বিলিয়ার্ড বলের সংঘর্ষ। চলো লাস্ট একটা কেসটা দেখে নিই। চলো 3 নম্বর কেসটা দেখে নাও। 3 নম্বর কেস হচ্ছে M1 M2 সমান নয় কিন্তু U2 0, এই দুটো সমান হবে না, কিন্তু স্যার যাকে ধাক্কা দিবে সেই স্থির। এরকম কখন ঘটে, ক্যারামের হয় না স্যার, ক্যারাম যেটা খেলি আমরা, সেই ক্যারামে কী থাকে, স্ট্রাইকারের ভর বেশি, হ্যাঁ কি না, ভর বেশি থাকে, আর যেটা সেই গুটি দিয়ে ধাক্কা দেওয়া হয় সেগুলো কি ভর কম থাকে, তাই না, তাহলে অবশ্যই তার ভর সমান নয়। আর যাকে ধাক্কা দেবো সেই গুটিগুলোকে ধাক্কা দেবো, স্ট্রাইকারের সাহায্যে আঘাত করবো, তো সে কী অবস্থা থাকে, গুটিগুলো স্থির অবস্থায়, স্থিরটা স্ট্রাইকারটা এসে ধাক্কা দেয়। তো এই উদাহরণটা কেমন, এই কেসটা ক্যারামের স্ট্রাইকারের মতো, ঠিক আছে, ক্যারামের যে স্ট্রাইকারের গতি হয় সেই রকম, ওকে, ক্যারামের ক্ষেত্রে। তো স্যার আপনি এক কাজ করেন, M1 M2 সমান নয় আর U2 0 বসাও তো, তাহলে U2 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে কি V1 সমান কি হলো, M1 - M2 বা M1 + M2 U1, M1 - M2 U1। এটা দেখো U2 0, মানে এই পার্টটা 0, তাহলে কি পড়ে থাকলো 2M1 বা M1 + M2 U1। এটা ভালো করে দেখো কোনটা বেশি, স্যার এখানে দ্বিগুণ, দেখো নিচেরটা সমান, এটা সমান, হ্যাঁ কি না, এখানে কি মাইনাস হচ্ছে আর এখানে কি দ্বিগুণ হচ্ছে, তাই না, তাহলে কোনটা বেশি হবে, ভালো করে ভাবো কোনটা বেশি হবে, অবশ্যই পরেরটা কি বেশি, তাই না। তার মানে দেখো গুটিটা কি অনেক বেশি ধাক্কা দিলে কি গুটিটা বেশি স্পিডে যায় ধাক্কা দেওয়ার পর, না স্ট্রাইকার তো একটু স্লো হয়ে যায়, গুটিটা অনেক বেশি স্পিডে যায়, তো সেই জিনিসটাই বলছে, গুটির কি এটা কি হয়ে যাবে স্যার, বেগ বেশি হয়ে যাবে আর স্ট্রাইকারের বেগটা একটু কম হবে ছিল। চলো লাস্ট একটা বিষয় চলে যাচ্ছি, সংঘর্ষ গুণাঙ্ক। এবার আমরা জানবো সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। তো চলো লিখে দাও, সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ওকে, তো সংঘর্ষ গুণাঙ্ককে ই দিয়ে ডিনোট করা হয়, স্মল ই। ওকে, তো কাকে বলে, সংঘর্ষের পর অপসারণ বেগ আর সংঘর্ষের আগে আগমন বেগ, এদের অনুপাতকে কি বলা হচ্ছে, সংঘর্ষ গুণাঙ্ক। তাহলে মাথায় ঢুকলো, যদি কোয়েশ্চেন আসে কাকে বলে, কি বলবো, সংঘর্ষের পর অপসারণ বেগ ও সংঘর্ষের আগে আগমন বেগ, এদের অনুপাতকে বলা হয় সংঘর্ষ গুণাঙ্ক। স্যার বুঝলাম কিন্তু কিছুই বুঝলাম না, মানে কি স্যার এর মানেটা কি আর এর মানেটা কি, তো চলো বোঝা যাক। এই চিত্রটা আশা করছি মনে আছে সবার, M1 ভরের বস্তু U1 বেগে যাচ্ছিল, M2 ভরের বস্তু U2 বেগে যাচ্ছিল, যেহেতু U1 অবশ্যই U2-র চেয়ে বেশি হতে হবে, তবে ধাক্কা লাগলো, M1 ভরের V1 হলো, M2-র V2 হলো, হ্যাঁ কি না, মনে আছে, ওকে। তো এখান থেকে দেখো তো সংঘর্ষের পরে বেগের পার্থক্য কত হবে, ভালো করে দেখো, সংঘর্ষের পর বেগ কত, V1 V2, তাহলে পার্থক্য কত হবে, V2 - V1, V2টা অবশ্যই বেশি হবে, তার কারণটা দেখো, U1টা বেশি ছিল, ধাক্কা লাগলে কিসের পরে M2-র বেগ বেশি হয়ে যায়, তাহলে V2 বেশি হয়, তাহলে V2 - V1, এটা হচ্ছে বেগের পার্থক্য, এটাকে বলা হচ্ছে সংঘর্ষের পর অপসারণ বেগ। দেখো V2 - V1, ঠিক আছে। আর দেখে নাও সংঘর্ষের আগে বেগের পার্থক্য কত, U1 বড়, তাহলে U1 - U2, দেখে নাও U1 - U2, একেই বলা হচ্ছে সংঘর্ষের আগে আগমন বেগ, এদের অনুপাতকেই বলা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক। মানে এক কথায় সংঘর্ষের পরে যে বেগের পার্থক্য বাই সংঘর্ষের আগে বেগের পার্থক্য, এই জিনিসটাই সংঘর্ষ গুণাঙ্ক। এবার
একটা জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে স্যার সংঘর্ষ গুণাঙ্ক 1 হলে সংঘর্ষটা কেমন, 0 হলে কেমন, <1 হলে কেমন, এই জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো চলো সেই জিনিসগুলো একটু জেনে নিই। নাম্বার 1 লিখে দাও, ই সমান 1 হলে, ই সমান 1 হলে সংঘর্ষ গুণাঙ্ক 1 হলে সংঘর্ষটা কেমন হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। চলো একটু জেনে নিই বিষয়টা কেমন কি। স্যার ই সমান 1 করো তো, এটা 1 মানে কি, এটা আর এটা সমান, হ্যাঁ কি না? স্যার ই সমান তো এটা বাই এটা, তাহলে এটা 1 মানে কি, কোনে গুণ করো, তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে, এটা। ওকে, তার মানে কি লিখতে পারি, u1 মাইনাস u2 সমান কি লিখতে পারি, v2 মাইনাস v1। ভালো করে দেখো তো, একটু আগে তোমাদের বললাম যে 3 নম্বর মেবি সমীকরণটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে একটু ঘিরে রাখলাম, এটা পরে দরকার হবে। দেখো তো সেখানে লেখা আছে না u1 মাইনাস u2 v2 মাইনাস v1। আর আগের প্রমাণটা কিসের করলাম, ভালো করে ভাবো, কিসের, স্থিতিস্থাপক সংঘর্ষের। তাহলে এই সংঘর্ষটা কেমন হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। মাথায় ঢুকলো, মানে 1 হলে এই বিষয়টা ঘটে, আর সেই সংঘর্ষটা কেমন হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। একটু আগেই বললাম। এর মানেটা কি আর একটু বেশি করে জানি, ঠিক আছে? এর মানে হচ্ছে সংঘর্ষের আগে যা বেগের পার্থক্য ছিল, সংঘর্ষের পর বেগের পার্থক্য সেম থাকবে। বা এই হিসাবে বলতে পারি, যেটা ওই গতিশক্তি দিয়ে একটু বলি, যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান। এর মানে কি, কোনোরূপ শক্তির নষ্ট হচ্ছে না, আগে যা ছিল পরেই তাই আছে। বাট এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব নয় স্যার, এটা একটা আইডিয়াল কেস। তার কারণটা তোমাকে বলি, যখন দুটো বস্তুর মধ্যে ধাক্কা লাগবে, ধাক্কার সময় কিছুটা হলেও তো স্যার তাপশক্তি উৎপন্ন হবে। এই নয় যে এত বেশি তাপশক্তি উৎপন্ন হলো বস্তু দুটো পুড়ে গেল, একেবারে সামথিং অতি ক্ষুদ্র হলেও কিছু তো হলেও উৎপন্ন হবে, বা সংঘর্ষ লাগার সময় কিছু হলেও তো স্যার শব্দ উৎপন্ন হবে। সুতরাং এই যে বিষয়টা বলছি যে সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি, এটা একেবারে আইডিয়াল কেস। তাহলে এই বিষয়টা কেমন, আইডিয়াল। বাট সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আমাদের মনে রাখতে হবে যে আগে যা থাকে, ঠিক আছে, সে ভরবেগ বলো বা গতিশক্তি, ভরবেগ তো থাকবেই, পরে গতিশক্তি কি সেমন, মানে কোনোরূপ এনার্জি লস হচ্ছে না। আর এটা কেমন কেস বললাম, আইডিয়াল কেস। চলো 2 নম্বর, এত কিছু জিজ্ঞেস করবে না, সিম্পলি বলবে সংঘর্ষ গুণাঙ্ক 1, তাহলে সংঘর্ষটা কেমন, ব্যাস, ঠিক আছে। বাট ফিজিক্স বোঝার জন্য এইসব বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ই সমান 0 হলে, একটু ভাবো তো, ই সমান 0 করো, এর মানেটা কি, ই সমান 0 ভাবো, তার মানে এটা বা এটা সমান 0। এটা কখন সম্ভব, যখন ওপরেরটা 0 হবে, হ্যাঁ কি না? অতএব v2 মাইনাস v1 সমান কি 0, অতএব v2 সমান কি হয়ে যাবে, v1। ও আচ্ছা, বলেই নি সংঘর্ষটা কেমন, ই সমান 0 হলে সংঘর্ষটা কেমন, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ আর ই সমান 0 হলে, এটা তো এক্ষুনি বললাম। এর মানেটা কি একটু ভেবে দেখো তো, এর ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি, v2 সমান v1, এর মানে কি সংঘর্ষের পর m1 ও m2 এদের বেগ কেমন, সমান। এটা কখন সম্ভব, যদি সংঘর্ষের পর বস্তু দুটি জুড়ে যায়। মাথায় ঢুকলো? তুমি একটা বস্তুকে ছুড়লা, এই যাচ্ছিল স্যার u2 বেগে, m2 ঘরের বস্তু m1টাকে ছুড়লে, যাচ্ছিল, ধাক্কা লাগার পর একসাথে স্যার মিলে গেল, ফলে একসাথেই যাচ্ছে, ফলে কি একই বেগ নিয়ে যাবে, v1 v2 সমান হবে। তাহলে এই টাইপের সংঘর্ষ হচ্ছে স্যার অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারলাম? তোমাকে শর্ট কোয়েশ্চেন দিতেই পারে যে একটি বস্তু সংঘর্ষের পর দুটি বস্তু জুড়ে গেল, এই সংঘর্ষটি কেমন, তাহলে উত্তর কি হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, মনে রাখবো। একটা সিম্পল উদাহরণ দিই, যেমন তোমাদের বইয়ে যেটা আছে যে একটি বস্তুর সাথে কাদার তলের সংঘর্ষ। মনে করো এই বস্তুটাকে কাদা ভাবো, কাদা মানে পাক, ঠিক আছে, ভেজা মাটি, সেই জিনিসটা, ওকে, পাক ভাবো, এটা পাক ভাবো, আর এটা একটা বস্তু, যখন ধাক্কা লাগবে তখন কি পাকের সাথে বা কাদার সাথে কি একদম লেগে যাবে না, দিয়ে যাবে, তাহলে একই লেগে যাবে। এটা একটা উদাহরণ তোমাদের বই মেবি আছে, দেখে নিও। তাহলে যাই হোক, এই বিষয়টা ঘটে। 3 নম্বর, E<1 হলে, E<1 হলে সংঘর্ষটা কেমন, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এর মানে কি একটু বোঝা যাক। স্যার এটা <1, এর মানে কি, এটা <1, হ্যাঁ কি না, একই তো কথা। তার মানে কি এই বিষয়টা <1, একটু কোনাকুনি গুণ করো, তাহলে এটা ওপারে পাঠিয়ে দাও, তাহলে u1 মাইনাস u2 v2 মাইনাস v1। এর মানেটা কি, সংঘর্ষের আগের যা বেগের পার্থক্য ছিল, সংঘর্ষের পরের যে বেগের পার্থক্য সেটা একটু কমে গেল, সংঘর্ষের পর বেগের পার্থক্য একটু কমে গেল, ঠিক আছে। চলো একটা উদাহরণ নিই, বা বেশিরভাগ সংঘর্ষই বলতে পারো যে আংশিক স্থিতিস্থাপক, ঠিক আছে। নর্মাল কেসে আমরা ডে টু ডে লাইফে যা দেখি, বেশিরভাগ সংঘর্ষ এই ফ্যাক্টরটাই ঘটে। যেমন চলো সিম্পলি একটা উদাহরণ নিচ্ছি। এর মানে হচ্ছে যে সংঘর্ষের আগের যা গতিশক্তি ছিল, পরে সেম গতিশক্তি থাকবে না, কিছুটা হলেও নষ্ট চলে যাচ্ছে, এই রকম বিষয়। আর এটাই তো হওয়া সম্ভব,
বা এটাই তো হওয়া উচিত যাকে বলে। তার কারণটা কি মনে আছে? সংঘর্ষ লাগলে কিছুটা হলেও তো স্যার তাপশক্তি, সেই গতিশক্তির কিছুটা অংশ হলেও তো তাপশক্তি বা শব্দ শক্তি বা আর কিছু শক্তিতে রূপান্তরিত হতে পারে, ফলে কিছুটা হলে তো এনার্জি লস হচ্ছেই, হ্যাঁ কি না? তো এই ফ্যাক্টরটা এখানে বোঝাচ্ছে। চলো একটা সিম্পল উদাহরণ নিয়ে বলছি, যেটা তোমাদের বইয়ে মেবি আছে। একটা বস্তুর সাথে একটু লিখে দিই, রবার বলের সাথে, একটা উদাহরণ কি, রবার বলের সাথে ভূপৃষ্ঠের সংঘর্ষ, রবার বলের সাথে ভূপৃষ্ঠের সংঘর্ষ। চলো এটাকে একটু বোঝার চেষ্টা করি। ভূপৃষ্ঠের সংঘর্ষ, একটা রবার বলকে তুমি যদি একটা হাইট থেকে ফেলে দাও, ধাক্কা লাগার পর সেই হাইটে আসবে কি? আসবে না, কিছুটা হলেও কম হাইটে আসবে। তার কারণটা কি? অবশ্যই ধাক্কা লাগার সময় যদি এখানে বায়ুর বাধা আছে, ঠিক আছে, সেটা তো অবশ্যই একটা ফ্যাক্ট করছে। যদি বায়ুর বাধা নাও থাকতো তবুও একেবারে অ্যাকিউরেট সেই হাইটে আসতো না, কারণ ধাক্কা লাগার সময় কিছু অ্যামাউন্ট অফ গতিশক্তি কোথায় গেল? সে শব্দ শক্তি বলো বা তাপ শক্তি কিছু তো গেল, ফলে সেই হাইটে আসবে না, একটু হলেও সামান্য হলে একটু নিচে আসবে, ঠিক আছে। বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা দেখতে পাই একটু বেশি নিচে আসে, কারণ বায়ুর বাধা আছে। হ্যাঁ, তো যাই হোক, এইসব ক্ষেত্রে আমরা বায়ুর বাধা এইসবকে কনসিডার করি না। তো রবার বলের সাথে ভূপৃষ্ঠের সংঘর্ষ, এটা একটু বোঝা যাক, একটু ভালো করে ভাবো। স্যার রবার বলটাকে ফেলছি, মানে যাকে ধাক্কা লাগছে ভূপৃষ্ঠ স্থির না গতিশীল? স্থির। তাহলে মনে করো এটা 2 নম্বর ভেবে না, এটাকে ভূপৃষ্ঠ ভেবে না, আর এটাকে বস্তু রবার বল, তাহলে কি 2 নম্বরটা স্থির আছে, তাহলে U2ও 0 হয়ে যাবে। আর ধাক্কা লাগার পর কি গতিশীল হয়ে যাচ্ছে, এরকম যে ভূপৃষ্ঠ নিচে পালিয়ে গেল, ভূপৃষ্ঠ স্থির, মানে 2 নম্বর ফ্যাক্টরটা কি হচ্ছে? স্থির। তাহলে 0 করে দাও 2 নম্বরটাকে। চলো 2 নম্বরটাকে 0 করলাম, হ্যাঁ, V2 আর U2কে 0 করলাম, তাহলে কি পড়ে থাকলো? V1 লেস দেন U1। এটা কোন ক্ষেত্রে বলছি? যে এই ক্ষেত্রে। মাথায় ঢুকলো তো কেন দ্বিতীয় নম্বরটা 0 করলাম? ভূপৃষ্ঠ স্থির তো, তাই না? সে ধাক্কা লাগার আগে হোক আর পরে হোক, যা কিছু ঘটছে এই রবার বলের সাথে ঘটছে। এর মানে কি? রবার বলের ধাক্কা লাগার আগের বেগ ধাক্কা লাগার পরের বেগের চেয়ে বেশি। মাথায় ঢুকলো? দেখো এই যে স্যার রবার বলটা যে মোমেন্টে ধাক্কা মারছে, যে মোমেন্টে ধাক্কা মারলো সেই মোমেন্টের বেগ ধরলাম U1, আর ধাক্কা লাগে যেই উঠলো, যেই উঠছে, মানে ওই মোমেন্টটাকে ভাবো, ধাক্কা লাগার মোমেন্টে U1, আর ধাক্কা লাগে যেই উঠছে এটা হচ্ছে V1। তো কি বলছে? U1টা বেশি হবে V1-এর চেয়ে, স্বাভাবিক, কারণ ধাক্কা লাগার সময় বললাম না কিছুটা এনার্জি হলেও তো নষ্ট গেল, তাই না? সে বললাম তাপ শক্তি বলো বা এই শব্দ শক্তি বলো আর কিছু শক্তি বলো, কিছুটা হলে তো নষ্ট যাচ্ছে। তো অবশ্যই এটাই তো হওয়া উচিত। দেখো এটা একটা সিম্পল উদাহরণ। ওকে, তো এই ছিল স্যার বিষয়। আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখছি। ওকে, সব পজ করে লিখে নিও। ওকে, তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।